আমরা মনোযোগী হতে চাচ্ছি। শুধু দেশীয় ফিল্ডিং কোচ আমাদের নেই তা নয়, তবে আমরা যেটা উপলব্ধি করেছি যে আমাদের খুব উঁচু মানের একজন ফিল্ডিং কোচ দরকার, যারা আমাদের শুধু জাতীয় দল না, জাতীয় দলের নিচেও কিছুটা কাজ করতে পারবে। আমরা শুধু জাতীয় দল না, জাতীয় দলের বাইরেও এইচপিতেও একজন খুব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবে একজন কোচকে আমরা চাইব। সো দুইজন ফিল্ডিং কোচের কথা এসছে এবং আমরা দুজন খুব ভালো ফিল্ডিং কোচ হয়তো নেওয়ার চেষ্টা করব। এর বাইরে ন্যাশনাল টিমের কোচিং স্টাফ কোথায় এর মধ্যে থাকবে, আর বাকি যারা আগে ছিল সেখানে হয়তো একটা পরিবর্তন আসতে পারে, বাট এখনই সেটা নিশ্চিত করে বলতে পারছি না, সেটা সময় গেলে আমরা বুঝতে পারবো। ন্যাশনাল সিলেকশন প্যানেল থেকে হান্নান সরকার পদত্যাগের চিঠি দিয়েছিল, সেটা বোর্ড অ্যাপ্রুভ করেছে। সো আমাদেরকে এখন একজন নতুন সিলেক্টর খোঁজ করতে হবে, সেটা আমরা করবো। আর মোটামুটি এটি ছিল ক্রিকেট অপারেশনসের সিদ্ধান্তগুলো আজকে বোর্ড মিটিংয়ে। আর এর বাইরে যেগুলো আছে সেগুলো হয়তো ইফতেখার থেকে কনভে করবে। আমরা আর যে কয়েকটা ডিসিশন নিয়েছে, যে একটা আমরা আজকে অ্যাপ্রুভাল দিয়েছি যে বিসিবি ওয়েলফেয়ার ট্রাস্ট, এটার একটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, ইনিশিয়াল একটা ফান্ড দেওয়া হয়েছে, এখান থেকে ট্রাস্টিও নাম দেওয়া হয়েছে, এগুলো আপনারা ইয়েতে পেয়ে যাবেন। সো এই ট্রাস্টটা ফর্ম করা হলো, এটার বেসিসে আমরা মানে জনহিতকর কাজ করতে পারবে ট্রাস্টি, এটা তো আগেই ইয়ে ছিল। দ্বিতীয় হচ্ছে যে ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের, আমরা যে 100 জন ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের যে স্যালারি দেওয়া হয় সেটার লিস্টটাকে রিনিউ করার জন্যে সিলেক্টর প্যানেল আমাদের যাদের দিয়েছি সেটার অ্যাপ্রুভ করা হয়েছে। তারপরে আপনার এক্সটেনশন অফ এমপ্লয়মেন্ট অফ টিম কোচ শাহেদ মাহমুদ, স্পিন বোলিং কোচ, গেম ডেভেলপমেন্টের তার 6 মাসের এক্সটেনশন করা হয়েছে। তারপরে মুশতাক আহমেদের কোচ, যেটা আমাদের লেগ স্পিনার, তার কন্টিনিউ করা হবে। আর যেটা আরেকটা হচ্ছে যে আমরা কাজী হাবিবুল বশর, আগে যে আমাদের ওমেন্স ডিপার্টমেন্টটা দেখতো, তাকে মুভ করে আমরা হেড অফ গেম ডেভেলপমেন্ট, প্রোগ্রাম কোঅর্ডিনেটর গেম ডেভেলপমেন্ট করা হয়েছে। আর আরেকটা হচ্ছে যে আরেকজন আমরা ফৌজিয়া হুদা, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল টিমের জন্যে 6 মান্থের জন্য অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তাকে দেখা হবে তারপরে যদি ইয়ে হয়। তারপরে আরও 3টে ফিজিওথেরাপিস্ট নতুন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে কন্ট্রাকচুয়াল বেসিস। আমরা কিছু আমাদের মেডিকেল ডিপার্টমেন্টের এইসব ফিজিওথেরাপিস্ট এবং আদারদের তাদের ক্যাপাবিলিটি ইমপ্রুভ করার জন্য আমরা তাদের ফরেনে ট্রেনিং করার জন্য পাঠাবো, সেটাও অ্যাপ্রুভাল হয়েছে। আরেকটা ইয়ে হয়েছে যে আপনার আপনারা জানেন যে একটা সার্কুলার হয়েছে ফ্রম গভর্নমেন্ট, হ্যাঁ, সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, এটা করা হয়েছে। আর কিছু আপনার ওই যে কাবাডি ডিভিশনাল, হ্যান্ডবল ফেডারেশন, তারপরে আমাদের ফর্মার বিসিবি কাউন্সিলর মেম্বার, উনি অসুস্থ, তারপরে সাদিয়া ইসমান, ওয়াইফ হাম্পো লেট মাজহারুল ইসলাম মৃদুল, তার বাচ্চার স্কুলিংয়ের দায়িত্ব আমরা নিচ্ছি। মৃদুল ওয়াজ বাংলাদেশ টিমের ক্রিকেটার, তার এইগুলি অ্যাপ্রুভাল হয়েছে। সো বেসিক্যালি আপনার এই কতগুলি জিনিসে আমরা আজকের ডিসকাশন ছিল আর অ্যাপ্রুভাল হয়েছে। এখন আপনারা তাড়াতাড়ি যদি ইফতারি করতে চান তাহলে কোয়েশ্চেন কম করুন। আচ্ছা, একজন, হ্যাঁ, আপনি প্লেয়ার্স কন্ট্রাক্ট
যেটা অ্যাপ্রুভাল হয়েছে, নামগুলো না বললেও সংখ্যাটা কি কাইন্ডলি একটু বলা যায় কিনা, যে কতজন প্লেয়ার, সেই সংখ্যাটা। টেস্ট ক্রিকেটারদের স্যালারি যতটুকু জানতাম তারা পার ম্যাচ স্যালারি 8,000 টাকা করে পায়, সেটা কি এখন আপনারা বাড়াচ্ছেন? মানে আগ্রহ, প্লেয়ারদের আগ্রহ কেন জাগানোর জন্য আপনারা কি ধরনের স্টেপ নিচ্ছেন? ওটা ম্যাচ ফিজের কথা আপনি হয়তো বলছেন। স্যালারি বেড়েছে, ম্যাচ ফিজও বেড়েছে, দুটোতেই বেড়েছে। এবং আমরা বাড়ানোর ক্ষেত্রে দেখে একটা জিনিস চেষ্টা করেছি যে টেস্ট ক্রিকেট যারা খেলে তাদের বাড়ানোটা অন্যদের তুলনায় রিলেটিভলি একটু বেশি, সো দ্যাট এর মধ্যে দিয়ে আমরা ওদের ইন্টারেস্টটাকে যেন প্রোটেক্ট করতে পারি। আর প্লেয়ার কন্ট্রাক্টের বিষয়টা আপনারা সংখ্যাটা কি বলতে পারবেন? আমি এই মুহূর্তে সংখ্যাটা বলতে চাই না, একটা সংখ্যা আছে, এই মুহূর্তে এটা বলতে চাই না। সেই সংখ্যাটা রিভিউ করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে। এটা কি এখনো আপনারা রিভিউ পর্যায়ে রেখেছেন? না, রিভিউ বলতে যেটা বোঝায় এটা অ্যাপ্রুভড হয়ে গেছে, এখন যেটা প্রেজেন্ট করা হবে সেটি ফাইনাল। ফাইন ভাইয়া, কিছু বিষয় আসলে গতকাল থেকে সামনে এসছে, আপনারা হয়তো জানেন সেটা। শাহিদ আফ্রিদি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বরাবর একটা মেইল করেছেন এবং তার সাথে বিপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজির যে কন্ট্রাক্ট হয়েছে সেটা ব্রিচ করা হয়েছে অ্যাকর্ডিং টু শাহিদ আফ্রিদি। কারণ এটা এমন একজন ক্রিকেটার, এমন একজন লেজেন্ড যে মানে দাবিটা করেছেন এবং প্রশ্নটা তুলেছেন, তিনি প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে রাজি, মানে এতটা তিনি খেপে গেছেন বা বিগড়ে গেছেন। রাহাত ফতেহ আলী খান আসলো, তখন আপনারা ওভার পেমেন্ট করে আলোচনায় ছিলেন, অনেকটা আমরা সেরকমই দেখেছি নিউজগুলো। আর শাহিদ আফ্রিদি আসলো, তিনি আন্ডার পেইড, যদিও এটার পেমেন্ট করার দায়িত্বটা হচ্ছে আপনাদের না, এটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি। এই যে ফ্র্যাঞ্চাইজি গুলো 2 নম্বরই প্রতারণা, বাটপারি, এটা কতটুকু ক্রিকেট বোর্ডের ইমেজটাকে নষ্ট করছে গ্লোবালি, নাম্বার 1। দ্বিতীয় যে প্রশ্নটা করবো, যে এই একই ফ্র্যাঞ্চাইজি তারা তাদের যে দেনা বিসিবির কাছে ছিল, পূর্বের দেনা, সেটা আপনি যেহেতু বিপিএল গভর্নিং কাউন্সিল রয়েছে, আপনার জানার কথা, সেটা কত পার্সেন্ট পে করেছে? পুরোটা কি পে করেছে? আমরা যতটুকু জানি এখনো বকেয়া রয়েছে, এটা আমারটা বলবেন কি? অ্যামাউন্ট আমি ঠিক বলতে পারবো না, তবে বকেয়া রয়েছে, আগেরটা পুরো দেওয়া হয়নি, আগেরটা পুরো দেয়নি। এবং আপনি প্রথমে যে প্রসঙ্গটা নিয়ে আসছেন সেটা সবার জন্য খুবই লজ্জা, আফ্রিদির যে ব্যাপারটা আপনি প্রসঙ্গ উঠিয়েছেন। বাট দ্য ফ্যাক্ট রিমেন্স যে একটা ফ্র্যাঞ্চাইজি কাকে নিয়ে আসবে, মেন্টর করে হোক বা তাদের দলের প্রমোশনের কারণে নিয়ে আসবে, সেখানে আসলে বোর্ড হস্তক্ষেপ করতে পারে না। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না, দেশকেও, দেশের মাথাও নিচু করে দেয়। সো এটা তো ডেফিনেটলি আমাদের নজরে এসেছে এবং এটা নিয়ে আজকে আলাপ হয়েছে, বিশেষ করে এটা নিয়ে আমাদের আজকে আলাপ হয়েছে আমরা কিভাবে একটা ডিফেন্স মেকানিজম তৈরি করব যেন কেউ চাইলেও ভবিষ্যতে এমন কিছু করতে না পারে। আমার ধারণা যে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে এমন করতে হয় না, যারা যে দায়িত্বটা নেয় তারা মোটামুটি সেই দায়িত্বটা পালন করে। কিন্তু আমাদের মনে হয় নিয়মের বাইরে গিয়েও কিছু নিয়ম তৈরি করতে হবে আমাদের ভবিষ্যতে, যেন এই ধরনের কোনো কাজ কেউ করতে না পারে, যাতে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হোক বা তার চেয়ে বড় কথা দেশের সম্মান ক্ষতিগ্রস্ত হোক। আরেকটা প্রশ্ন আমি যদি অ্যালাউ করেন করতে চাই, আপনি ক্রিকেট অপারেশনসের দায়িত্বে রয়েছেন, খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। আমাদের প্রিয় সালাউদ্দিন স্যার তিনি বলেছেন যে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশনটা আপ টু দ্য মার্ক ছিল না, এরকম একটা প্রেস কনফারেন্সে তিনি বলেছেন, সেটা রাওয়ালপিন্ডিতে। সো এই প্রিপারেশনটা কেন আসলে প্রপারলি হলো না? আমরা কি জাতীয় দলের আইসিসি ইভেন্টের চেয়ে বিপিএলপি কে বেশি গুরুত্ব দিলাম কিনা? যে এই দুইটা দল নিয়ে বেশি আলোচনা হচ্ছে, এই দুইটা দল না থাকলেও তো বিপিএল হতো, 5টা দলই খেলতাম, সমস্যা ছিল না। কিন্তু যে বিতর্কগুলো হচ্ছে রাজশাহী এবং চট্টগ্রামকে কেন্দ্র করে, এবং এগুলোর কারণেই ন্যাশনাল টিমের প্রিপারেশন বাধাগ্রস্ত হলো, এটা তো দিন শেষে পাইন বা একটা বড় এলিগেশন। অবশ্যই এটা আমিও আগে বলেছি বোধহয় একবার, যে আমাদের আদর্শ প্রিপারেশন বলতে যেটা বোঝায় সেটা হয়নি, একেবারেই হয়নি। হ্যাঁ, দায়িত্ব আমাদের অবশ্যই যে আমরা ঠিকমতো পরিকল্পনা করতে পারিনি। বাট আপনারা এটা আসলে জানেন যে আমি এখন ক্রিকেট অপারেশনসের দায়িত্বে আছি, সেটা একেবারে রিসেন্টলি আমার পক্ষে সুযোগ ছিল না ক্রিকেট অপারেশনের স্বার্থ দেখাটা সরাসরি। বাট এই আলোচনা যে আগে হয়নি তা নয়, কিন্তু আমরা এমন একটা জটিল পরিবেশের মধ্যে পড়ে গিয়েছিলাম, যে কারণে খুব সম্ভবত পরে আমরা উপলব্ধি করেছি যে আমাদেরকে শেষ মুহূর্তে কোচ বদলাতে হচ্ছে, শেষ মুহূর্তে পরিকল্পনাগুলো নিতে হচ্ছে যে জাতীয় দলের প্রস্তুতি কেমন হবে। কারণ আমরা খুব আশাবাদী ছিলাম, এবার যে বিপিএল দেখেছি, আমাদের ক্রিকেটের যে ফর্ম দেখেছি, আমরা খুব আশাবাদী ছিলাম। কিন্তু আমার ধারণা যে আমরা প্রিপারেশনটা খুব ভালো একটা না হওয়ার কারণে আমাদের এই পারফরমেন্সটাকে ওখানে নিয়ে যেতে পারিনি। সো কিছু তো দায়িত্ব ডিফারেন্টলি আছে, ইউএস ফটো। একটা টুর্নামেন্ট হয়েছে, আমরা সবসময় দেখি যে টুর্নামেন্ট একটা এটা নিয়ে আমাদের মিটিংয়ে কি নিয়ে কোনো হয়েছে কিনা, বা
পরবর্তীতে এটা নিয়ে তদন্ত করা হবে কেউ এই ধরনের কোনো কিছু আছে কিনা? আমরা খুব সুনির্দিষ্টভাবে আজকে একটা জিনিস আলোচনা করছি, খুব অল্প সময়টা নিয়ে, যে শুধু এই বিষয় নিয়ে আমরা একদিন পুরোটা দিন আলোচনা করব, আমাদের আর কোনো বিষয় থাকবে না। সেই দিন আমরা শুধু জাতীয় দল নিয়ে আলোচনা করব, জাতীয় দলে আমাদের কীভাবে কী করা উচিত, জাতীয় দলকে সাজানোর জন্য নিচে কীভাবে আমাদের সাজানো উচিত, সার্বিক ব্যাপারটাকে কীভাবে আমাদের দেখা উচিত, আর অন্য কোনো এজেন্ডা থাকবে না, শুধু জাতীয় দল নিয়ে একদিন আমরা আলোচনা করব। এটা সবাই উপলব্ধি করছেন যে আমরা জাতীয় দলটা ভালো করা মানেই সব কিছু ঠিক থাকা। জাতীয় যদি ভালো না করে, আমরা যদি যাই করি না কেন, যতই সাকসেসের গল্প এখানে ওখানে বলি না কেন, আসল কাজটা হয় না। কিন্তু জাতীয় দলকে ভালো করতেই হবে, সে কারণে সেটা নিয়ে আমরা আলাদাভাবে একটা পুরো দিন আলোচনা করব। একটু যে ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম, উনি কতদিন পর্যন্ত কন্ট্রাক্ট রিনিউ করা হবে, মুস্তাক আহমেদ কতদিন পর্যন্ত, আর যারা নতুন আসছেন বিল্ডিং কোর্স তাদের যদি একটু বিষয়টা ক্লিয়ার। আমরা চেষ্টা করব একটা লম্বা সময়ের জন্য, সেটা হতে পারে 2027 সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। সো দীর্ঘমেয়াদী একটা জিনিস আমাদের করতেই হবে, কারণ এবং সেটা শুধু না, আমরা কন্টিনিউয়াসলি মনিটর করব, আমাদের প্রোগ্রেসটা মনিটর করব, যে টাইম টু টাইম আমরা কত দূর এগিয়ে যাচ্ছি বা না যাচ্ছি না। কারণ অনেক সময় যেটা হয় যে অনেকদিন পরে হঠাৎ করে আমরা উপলব্ধি করতে পারি যে আমরা খুব বেশি এগোচ্ছি না বা কিছুটা পিছিয়ে গেছি। সো ওই দিকটাও আমাদের চোখ থাকবে, বাট আমরা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করবো এবং আমাদের কাজ কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি। কোচ নেওয়া হোক, প্লেয়ার কারা থাকবে, কিভাবে আমরা সেই সময়ে কাদের সাথে আমরা খেলবো, ওয়ার্ল্ড কাপ যেখানে হবে তার কাছে ধারে গিয়ে খেলা, এই টোটাল প্রিপারেশনের প্ল্যানটাই করা শুরু করে দিয়েছে। আমি আশা করছি যে আমাদের হেড কোচ যখনই সিলেক্টেড হয়ে যাবেন, নমিনেটেড হয়ে যাবে, উনিও আসবেন এবং আমরা একটা ওয়ার্কশপও করতে চাই যারা সংশ্লিষ্ট আছেন তাদের সবাইকে নিয়ে, সেটা একদম ডিস্ট্রিক্ট কোচ থেকে শুরু করে জাতীয় দলের কোচ পর্যন্ত, যে আমাদের পাথওয়েটা কী হবে, প্রত্যেকের ভূমিকা কী থাকবে আগামী 2 বছরের মধ্যে। কিছু খেলোয়াড় থাকতে পারে যারা এখনও হয়তো জাতীয় দলে ঢুকেনি, কিন্তু হয়তো 6 মাস পরে 9 মাস পরে ঢুকবে বা 1 বছর পরে ঢুকবে, একজন থাকতে পারে। তাদেরকে আমরা কীভাবে চাই সেই জিনিসটা যেন সবার কাছে পরিষ্কার থাকে। এই গোলটা শুধু ক্রিকেট অপারেশনসের না, এই গোলটা শুধু জাতীয় দলের যে কয়েকজন কোচ কাজ করে তাদের না, এটা আমাদের সবার এবং সবারই এখানে যেন ভূমিকা রাখার সুযোগ থাকে। আপনার প্রিন্সিপালসের সঙ্গে আপনাদের কথা হয়েছে কিনা, এটা তো একটু পোস্ট এক্সটেনশন করা কিংবা তাকে নিউ কন্ট্রাক্ট দেওয়ার ক্ষেত্রে তার আগে তার সঙ্গে কথা বলে বা মতামত নেওয়ার ব্যাপারটা, সেটা কি হয়েছে কিনা আপনাদের ডিসকাস? আমরা খুব দ্রুত ফর্মালি আলাপ করবো। ব্যক্তিগতভাবে আমি ভেরি কনভিন্স যে ও ভালো কাজ করবে। যতটুকু দেখেছি আমি তাকে খুব কাছ থেকে দেখেছি এবং আমি কিছুদিন এই 4-5 দিন ছিলাম পাকিস্তানে থাকার সুযোগ হয়েছে। ফিল সিমন্স বলি, আমাদের দেশীয় কোচ এবং খেলোয়াড় রিলেশনশিপ, ইন্টার পার্সোনালিটি যে সম্পর্কগুলো, সেগুলি খুব ক্লোজলি দেখার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই কোচ হয়তো আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসতে পারবে। ক্যাপ্টেন্সির ইস্যুটা কি আলোচনা হয়েছে ভাই? মানে যেহেতু ফারুক ভাই বলেছিলেন এর আগে যে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যাপ্টেন থাকবে, তারপর তারা ডিসকাস করবে, এটা আলোচনা হয়েছে কিনা? আর দ্বিতীয় হলো যে আবার বিপিএল সময়টা একটু ফিরে যাই, যে ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আলোচনা হচ্ছে আফ্রিদির ব্যাপারে, তাদেরকে নিয়ে টুর্নামেন্ট সরাসরিভাবে অভিযোগ ছিল, একটা প্লেয়ারকে নিয়ে খুব আপত্তিকর ভাষায় বলেছিল, নাম কিছু বলেছিল, তো আপনি বলে যে তারা টাকাটাও দেয়। এই ফ্র্যাঞ্চাইজি একটু পুরোনো ইস্যু, কিন্তু জাস্ট উত্তরটা আমরা পাইনি, এই জন্য আবার জিজ্ঞেস করছি। এই ফ্র্যাঞ্চাইজিকে 12 বছর পর আবার কেন আনা হলো? ওইটা তো আমরা হয়ে গেছে রিসেন্টলি। আমরা যেটা আজকে ডিসিশন নিয়েছি, মিঠু ভাই, ওই উত্তরটা আমার একটু জানার দরকার আছে, কোনটা? সবারই জানার দরকার আছে যে তাদেরকে 6 কোটি টাকা মওকুফ করে, তাদের 9 কোটি টাকা পাওনা ছিল, সেই মওকুফ করে তাদেরকে কেন জামাই আদর করে আনা হলো? মানে এই জিনিসটা জামাই আদর করে আনা হয়েছে, কারণ তাদেরকে এত টাকা মওকুফ করা হয়েছে, বাকি টাকাটা তাদেরকে আপনার কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সো ওই ফ্র্যাঞ্চাইজি যারা 12 বছর আগে বিতর্কিত ছিল, তাদেরকে আবার কেন এখন আনা জরুরি ছিল, এই জিনিসটা যদি একটু এক্সপ্লেইন মানে হ্যাঁ, জিনিসটা হচ্ছে বেসিক্যালি কি হয়েছে, আপনার তো আগেও বলা হয়েছে, আমিও অনেকবার বলেছি, প্রেসিডেন্ট সাহেব বলা হয়েছে, এই বিপিএলে যেটা হয়েছে একটা সার্টেন টাইম, আমাদের টাইমটা খুব কম পেয়েছিলাম বিকজ অফ কান্ট্রির সিচুয়েশন। সেই সময় ইন্টারেস্টও কম ছিল লোকজনের। সো আমরাও কিছু মিস্টেক করেছি, এটা অ্যাকসেপ্টেবল। যে ফাইনবাও যেখানে বলতেছে যে আমাদেরও কিছু মিস্টেক, কিন্তু বেসিক্যালি এটা হয়েছে বিকজ টাইম ছিল না। আর এরম যদি অপশন থাকতো যে 20 জন ইন্টারেস্ট শো করেছে, তার থেকে সিলেক্ট করা হয়েছে, এরকম কিন্তু ছিল না। মানে এমন এই জন্যেই বেসিক্যালি
আপনার আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন আর আমাদের কমিটি বলেন, তারা এই ইয়েতে, তো এইখান থেকে বড় লার্নিং হচ্ছে যে আমরা উই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড। সো আজকেও যেটা ডিসিশন হয়েছে, আমরা কিন্তু অনেকে বলছে যে আমরা কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজির টাকা ছাড় দিইনি, আপনার একটা প্রেস রিলিজ যাবে আর যাবে, আমরা কিন্তু আমাদের থেকে যেটা পাবে, হ্যাঁ, আমরা এটা তাদের ধরে রেখে তাদের আমরা অ্যাকাউন্টস দেখতে চাচ্ছি যে তারা তাদের অ্যাকাউন্টসে কাকে কি পেমেন্ট করেছে, এবং আমরা এটা আমাদের করা উচিত না বা আমাদের আসলেই উচিত না, কিন্তু আমরা করছি বিকজ অফ ফিউচার অফ বিপিএল। প্রবলেম তো হয়ে গেছে, এটা আমরা কেউ ডিনাই করতে পারছি না, আমিও ডিনাই করব না যে প্রবলেম হয়নি। এখন এই প্রবলেম থেকে বার হতে হলে আমাদের নিজেদের দেশের সম্মান রক্ষার্থে, বিপিএলের সম্মান রক্ষার্থে আমাদের এইবারকার যা মিস্টেক হয়েছে পরবর্তীতে যাতে না আসে এসব প্ল্যানিং তো হচ্ছেই, সাথে এখন যে প্রবলেমগুলি আছে এগুলি অ্যাড্রেস করার জন্যে আমরা এখন আমরা বোর্ডে ডিসিশন নিয়েছি যে তাদের কাছে আমরা তাদের অ্যাকাউন্টস চাবো, ইভেন লজিস্টিক্স, হোটেল, বাস ভাড়া, কাদের তোমরা টাকা দিয়েছো। এটা আবার আমরা এটাও বলা হয়েছে যে আমরা আবার ভেরিফাই করব, ওই কাগজ দিয়ে দিলেন আর ওইখানে থাকলো সেটা ভেরিফাই করে যদি এর মধ্যে তারা সবাইকে ক্লিয়ার না করেন তাহলে আমাদের কাছে তাদের টাকা তো ধরা আছে। সো সেই জন্যে এই তো আপনার আগের কোয়েশ্চেনের উত্তর হচ্ছে যে ইয়েস, দের ইজ আ প্রবলেম, ফিউচারে উই উইল ডেফিনেটলি ট্রাই টু অ্যাভয়েড ইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আগে কি ক্যাপ্টেন্সির ব্যাপারে ফাইন ভাই বলেন। না, এখনো সেই সিদ্ধান্ত আমরা কোনো আলাপ হয়নি, আমি একজন করে দিই, আপনার উত্তরের বলেন। আপনি যেটা বললেন যে মানে একটা তারা ছিল বিপিএল আয়োজন করা বা সার্টেন একটা সময়ের মধ্যে করার ব্যাপার ছিল, কিন্তু বিপিএলটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ, মানে বাংলাদেশের ক্রিকেটে বিপিএল এতটা গুরুত্বপূর্ণ কি কারণে? আমরা শেষ করি, বিপিএল কখনো ক্রিকেটার প্রডিউস করে না, ইনফ্যাক্ট কোনো দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার ওইভাবে তুলে আনে না, একটা সার্টেন লেভেল পর্যন্ত খেলে দেন এই পর্যায়ে এসে খেলতে হয়, মানে তাকে একটা মানে গড়ে উঠে এসেই এইসব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে হয়। আমাদের দেশে অবস্থায় বয়সভিত্তিক ক্রিকেট বা ঘরোয়া ক্রিকেট বলতে আমরা যেটা বুঝি সেখান থেকে ক্রিকেটার আসে, এরপরও বিপিএলটা বিসিবির কাছে এত গুরুত্বপূর্ণ কেন? শুনেন, গুরুত্বপূর্ণ থেকেও একটা স্লট আমরা ইন্টারন্যাশনালি আমরা জানিয়ে দিয়েছিলাম আইসিসিকে যে আমরা ওই সময় এই স্লটটা ইউজ করব। এখন যদি দেখেন এটা ক্যাচ 29 সিনারিও, না করলেও প্রবলেম, করলেও তো দেখছেন প্রবলেম। প্লাস আমার মনে হয় ফাইম ভাইয়েরও বলতে পারবে যে যেটা বলছেন এই যে এক্সপোজারটা ফর ইয়াঙ্গার প্লেয়ার্স, বিপিএল ইজ আ বিগার মঞ্চ ফর মাই আম্পায়ার্স অলসো। আমি আপনাকে আপনি যে বলছেন যে কোনো এটা রিটার্ন নাই, রিটার্ন আছে। বিশেষ করে আমি যেহেতু আম্পায়ার ডিপার্টমেন্ট আমার কাজ, আমার আম্পায়াররা কিন্তু এই বিপিএল দেখে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আম্পায়ারিংয়ের ট্রেনিংটাও হচ্ছে এবং করছেও, টিভি ট্রেনিং সব কিছু হচ্ছে। সেই সাথেই আপনি দেখবেন যে ঠিক আছে বাংলাদেশ টিমের প্লেয়ারগুলিকে ছাড়াও তো আরও 8 জন করে অ্যাটলিস্ট খেলেছে। সো তারা ফাইন ভাই তাদের আমার মনে হয় একটু অ্যাড করে জাস্ট 1 সেকেন্ড, সেটা হচ্ছে যে টি20 কিন্তু আইসিসি আমরা অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু আমাদেরকে বিশ্ববারে ক্রিকেট খেলতে হবে। আপনার প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। আমাদের যেটা চিন্তা করা উচিত, বিপিএলে এত আমরা গুরুত্ব দিচ্ছি, অন্যগুলোতে কেন দিচ্ছি না? আমার মনে হয় এই গুরুত্বটা যদি আমরা আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট দিই, সমান গুরুত্ব যদি আমরা আমাদের 50 ওভার্স ক্রিকেটে দিই, আমাদের ক্রিকেট আমার মনে হয় 2 বছরের মধ্যে 50% উপরে উঠে যাবে আমার বিশ্বাস। মানুষের ইন্টারেস্ট এখানে বেশি, মিডিয়ার ইন্টারেস্ট এখানে বেশি, টাকা পয়সার ঝঞ্ঝানো এখানে বেশি, এই কারণেই টি20 দিকে আকর্ষণটা সবার বেশি আমরা বুঝি। কিন্তু যারা ক্রিকেটটাকে ভেতর থেকে আমরা যারা কালচার করি, আমরা কিন্তু এটা উপলব্ধি করি, কিন্তু যদি আমরা অন্য ফর্মেটে এই ইম্পর্টেন্সটা দিই সেখানে হয়তো এত লাভ থাকবে না। কিন্তু ক্রিকেটকে ডেভেলপ করতে গেলে অন্য ফর্মেটে কিন্তু সমান গুরুত্ব আমাদের দিতে হবে। সাধারণ মানুষ হয়তো সবাই দেবে না, কিন্তু আমরা যারা ক্রিকেটের লোক আমরা যদি দিতে পারি, আমি শিওর যে আমরা ক্রিকেট তাদের ডেভেলপ করতে হবে। হ্যাঁ, কোয়েশ্চেন আমিও একটু অ্যাড করছি। আপনি একটু দেখেন এই প্ল্যানিংটা মানে টাইম স্লটটা কিন্তু আগেই করে ফেলা হয়েছিল। সো
তখন নতুন বোর্ড এসে এটাকে ক্যারি আউট করা হয়েছে। সো সুতরাং আপনার প্লেয়ারদের জন্য আপনি যদি বিপিএল না করেন, অনেক কিছু অ্যাঙ্গেল আছে কিন্তু। সো ওইভাবে দেখলে ইট ইজ নট যে বিসিবির একদম প্রায়োরিটি, কিন্তু সব যদি আপনি ক্যালকুলেশন করেন, সেই জন্যে বিপিএলটা ওয়াজ মাস্ট করার জন্যে। বলেন। হ্যাঁ আসতে হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি যে নেক্সট ওয়ার্ল্ড কাপ, যে ওয়ার্ল্ড কাপের কথা বলেন, নেক্সট ওডিআই ওয়ার্ল্ড কাপে মুশফিকুর এবং মাহমুদুল্লাহ আপনার ক্রিকেট অপারেটর চেয়ারম্যান হিসেবে আপনার ক্যাডার সেকশনে কি তারা আছে? Very difficult question. They have to, I think they have to prove, কারণ তাদের বয়স দিক থেকে বলি, তাদের ফিটনেস দিক থেকে বলি, তাদের পারফরমেন্স দিক থেকে বলি, ইটস নট মাই কল অ্যাকচুয়ালি, এটা তো সিলেক্টার্সদের কল, আমার মন্তব্য করানো ঠিক না, বাট ইটস নট গোইং টু বি ভেরি ইজি, এটা বলতে পারি। দ্বিতীয় প্রশ্ন স্যার, মানে এই বিপিএল চলাকালীন সময় মানে একটা তদন্ত কমিটি হয়েছিল, তাদের বিপিএল নিয়ে তদন্ত কমিটি মানে ইস্যু নিয়ে তারা কি আপনাদের কি ইনফর্ম করেছে, মানে তাদের ফাইন্ডিংস নাকি? না, তারা এটা আমি জানি ওনার থেকে বেশি, এটা তারা কন্টিনিউয়াসলি অনেকের সাথে বসেছে, যেহেতু টোটালি একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি, হ্যাঁ, একদম অনুযায়ী একটা আমাদের জাস্টিস সাহেবের আন্ডারে ওনারা করে জানানোর কিছু নাই আমাদের, ওনারা রিপোর্টটা দিবে। সো উই আর ওয়েটিং রিপোর্টটার জন্য। আমরা বলেছি, এখন হচ্ছে কি ডেডলাইনটা হচ্ছে, ওনারা তো নানান জনের সাথে কথা বলছে, কিন্তু যেখান থেকে প্রথমে তো আমাদের অ্যান্টি করাপশনের সাথে বসেছে, তারপরেও কিন্তু ওনারা রেগুলার বসছে। সো আমরা জিজ্ঞেসও করতে পারি না, যেহেতু ইটস এ ইন্ডিপেন্ডেন্ট কমিটি, বাট এইটুক জানি যে ওনারা অনেক দূর এগিয়েছে, হয়তো সহসাই আমরা পাবো, বাট দে আর ডুইং আ ফ্যান্টাস্টিক সিরিয়াস জব। আপনি বললেন যে বিপিএল এর স্লটটা আগে থেকে করা ছিল, ওই সময়টায় একটা ইন্টারন্যাশনাল এক্সপোজারের ব্যাপার রয়েছে, আম্পায়াররা অনেক কিছু শিখতে পারবে, ডেফিনেটলি এটা পূর্বের বোর্ড করে গেছে, কিন্তু আপনারা তো চট্টগ্রাম কিংস কে নিয়ে আসলেন, এটা তো পূর্বের বোর্ড আনেন। এই মহান কাজটা আসলে কে করলো এই বোর্ডে? কেউ না কেউ তো করছে। চিটগাং এর প্রতি যে ভালোবাসা, আগে 8-10 কোটি টাকা বাকি, তারপরও ভালোবাসা কমে না, এবং অতীতে যে অপরাধ করছে তাকে কি আপনি আপনার গেটকিপার বানাবেন কিনা? আপনি আপনার প্রতিষ্ঠানে কি বানাবেন? না, এটা ডেফিনেটলি মানে এটা ডিনাইলের কিছু নেই। যেটা বলতে পারি যে যেইটুকু অল্প সময়ের মধ্যে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম, এটা হচ্ছে তখন যেইভাবে মানে ফরম্যাটটা ছিল, মানে যারা ইনভলভ ছিল তারা আপনার, আমি যদি আজকে ওই ডিসিশনে থাকতাম, তাহলে আমি আপনাকে স্ট্রেট কথা বলতে পারতাম যে বেসিক্যালি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। না, আমরা করা হয়েছে, এটা হচ্ছে দিস ইজ দ্য, যেটা হয়েছে বেসিক্যালি ইট ইজ আ বিগ লার্নিং, ঠিক আছে? আপনারা বিগ লার্নিং, হ্যাঁ কারেক্ট, বা আমি আপনার সাথে ডিসএগ্রি করছি না, বাট হোয়াট এভার, আমরা এখন জাস্ট ভবিষ্যতে দেখছি। এখন আমরাই যদি আবার এই মিস্টেকটা করি, ইনক্লুডিং মি, আমিও বলছি, যদিও এই ডিসিশনে ইনভলভ ছিলাম না, কিন্তু আমরাও যে বলছি যে ভবিষ্যতে এই লার্নিং নিয়েই আমরা করব। হয় আই এম শিওর যে ভবিষ্যতে ইউ উইল নট সি দিস। জি, আপনি কি পার্সোনালি বিশ্বাস করেন যে যা ঘটেছে লাস্ট বিপিএল এর মান সম্মান বলে কোনো কিছু অবশিষ্ট আছে? সেই জন্যে যতটুকু, না মান সম্মান তো ডেফিনেটলি, আগেও এই কথা উঠে ওইভাবে দেখেন, ক্রিকেটটা ভালো হয়েছে, আই এম সেইং যে উইকেট খুব ভালো হয়েছে, আম্পায়ারিং ভালো হয়েছে, ক্রিকেটটা ভালো হয়েছে, দর্শক মাঠে এসেছে, এইগুলি, তারপরে টিকিট সেল, হাইয়েস্ট টিকিট সেল হয়েছে। সো এইগুলি কিন্তু পজিটিভ সাইড ছিল। তার থেকেও নেগেটিভ সাইড হচ্ছে ডেফিনেটলি আপনি যেগুলি বলছেন সেগুলি হচ্ছে নেগেটিভ সাইড। সো আপনি যদি কত মাপ দেওয়া যাবে না, তো মাপ হলে হয়তো অ্যাচিভমেন্ট হয়তো কম হতে পারে, কিন্তু একটা জিনিস হয়েছে যে আগের বিপিএল এর সাথে যদি সবগুলি তুলনা করেন, আমাদের
স্পেকটেটর বেশি ছিল, হ্যাঁ, টিকিট সেল প্রপারলি হয়েছে, আম্পায়ারিং কোনো কমপ্লিকেশন ছাড়া। হ্যাঁ, এইটাই তো, এইগুলি আমরা এখন অ্যাড্রেস করছি, সেই জন্যই তো আমরা এটা আমি আরেকটু ছোট্ট করে বলি। ইট ইজ ভেরি অবভিয়াস দ্যাট উই হ্যাভ চুজেন দ্য রং ফ্র্যাঞ্চাইজি। ইয়েস, ইট ইজ অবভিয়াস। দেখেন, এটা এখানে সময় নষ্ট করে লাভ নেই। উই হ্যাভ চুজেন দ্য রং ফ্র্যাঞ্চাইজি, যারা কেউ হোটেল ভাড়া দিতে পারেনি, কেউ বাস ভাড়া দিতে পারেনি, এই পর্যায়ে পর্যন্ত গেছে। সো আমরা যখন একটা চুজ করেছিলাম, আমরা নিশ্চয়ই এটা এক্সপেক্ট করি নাই যে এটা এই পর্যায়ে যেতে পারে। আমরা জানতাম যে ইকোনমিক্যালি সবাই কিছুটা চাপের মধ্যে আছে, হয়তো একটু দেরি হতে পারে বিল্ডিং করতে, হয়তো আমরা গ্যারান্টি মানে যেভাবে রাখি সাধারণত সেভাবে রাখতে পারবো না বা একটু দেরি হবে, কিন্তু এটা যে এই পর্যায়ে পর্যন্ত যাবে বা এই সিচুয়েশনের মধ্যে পড়তে হবে, এটা কিন্তু আমরা স্বপ্ন ভাবি। সো ওই না ভাবতে পারাটা আমাদেরই দায়টা, আমাদের কোনো সন্দেহ নেই। সো এটা আমরা মেনে নিচ্ছি। বাট মিঠুর মতো আমরা এটা ভালো করেছি, এটা ভালো করেছি, এটা ভালো করেছি, এটা আমি বলতে যাবো না, কারণ ভালো করার জন্য আমরা এখানে এসেছি। সো দ্যাট ক্যানট বি বলার মতো কোনো কিছু না। খারাপ যেটা হয়েছে সেটা যদি ভবিষ্যতে না হয় সেটা আমরা সচেতন থাকবো, এই ব্যাপারে একদম 100% অ্যাড্রেস করবো। একটু ফলো আপ করতে যে মুশফিকুরের নামগুলো যারা একদমই এক্সপেরিয়েন্স প্লেয়ার, এমন একটা কথা আছে যে তাদের সঙ্গে আপনাদের তাদের ফিউচার প্ল্যান নিয়ে কোনো ডিসকাশনে যাওয়ার বা অলরেডি করেছেন কিনা, এরকম কোনো প্ল্যানিং আপনাদের আছে? ডেফিনেটলি ওরা আমাদের অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, তাদের কন্ট্রিবিউশন অফকোর্স, এবং অফকোর্স যে কোনো খেলোয়াড়ই একটা সময় আসবেই তার ক্যারিয়ার শেষের দিকে আসবে। আমার মানে আমরা ওদের সাথে কথা বলবো এবং ওদের চিন্তা ভাবনাগুলো কি আছে নিজস্ব ফর্ম্যাট নিয়ে সেটা নিয়ে এটা আমি এই মুহূর্তে আলাপ করতে পারছি না। সরি। আচ্ছা, ও চাচ্ছিল কি? হ্যাঁ, তুমি অনেক, হ্যাঁ, কি ঘরোয়া ক্রিকেটের সূচি নিয়ে তো এই সিজনটা শেষ হলে সামনে হবে, তো এই সিচুয়েশন আমাদের তো এই সিজনই শেষ করিনি, হ্যাঁ, কারণ শেষ না করে নতুন করে বিভিন্ন হোয়াট প্রবলেমস আর দেয়ার। তারপর আপনারা জানেন যে আমরা নতুন গ্রাউন্ডও তৈরি করা হচ্ছে, যে হোপফুলি নেক্সট সিজনে আপনারা আমাদের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, যেটা আমরা নতুন নামকরণ আজকে প্রস্তাব করেছি, হ্যাঁ হ্যাঁ, তো NCG, সো এটা আমরা ওইসবও মাঠ পাবো। তো সুতরাং নেক্সট ইয়ারের প্ল্যানিং, যেহেতু মাঠ আরও অ্যাভেলেবেল হবে, ফতুল্লাহ কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে, সো আমাদের হাতে কিন্তু আরও খুব ইন্টারন্যাশনাল কোয়ালিটি 4টা গ্রাউন্ড চলে আসবে। সো সুতরাং এইগুলি নিয়েই এই লিগ শেষ হওয়ার পরে, এই সিজন শেষ হওয়ার পরে এটা প্ল্যানিং করা হবে। সেটা হলো যে এই 5 সালের কাছে আমাদের ন্যাশনাল টিম নিয়ে অনেক প্ল্যান হয় সবসময়। আপনি তো আপনার সেই গেম ডেভেলপমেন্টে ছিলেন, আপনার বিসিবিতে অনেক প্রোগ্রাম করেছেন। ন্যাশনাল টিমে আমাদের প্লেয়ার অডিয়েন্সটা ওইরকম হয় না ইন্টারন্যাশনাল ভাবে, যেটা পারফরমেন্স আমাদের লো সবসময় থাকে। আমরা ওয়ানডে ওয়ার্ল্ড কাপে দেখেছি, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখলাম, যেটা একটা মানে গর্ব করার জায়গা। এখানে বলা হচ্ছিল যে আগামী 19 থেকে বলা হচ্ছিল আমরা বিশ্বকাপের এবং চ্যাম্পিয়ন হওয়ার একটা স্বপ্ন ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশ খুব নিচের দিকে যাচ্ছে। এখন বিং এ আপনি অফিসের চেয়ারম্যান, আপনার কি প্ল্যান, এটা নিয়ে কি করছেন? আপনি কি করতে চান, যে কতগুলি ব্যাকআপ প্লেয়ার তৈরি করবেন বা কি করবেন? না, জিনিসটা হচ্ছে যে বিশ্বকাপ বা ওই জাতীয় ওই পর্যায়ে খেলার সময় যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয় আমাদের খেলোয়াড়দের, আমরা কি আইডিয়ালি সেই জিনিসগুলো করি কিনা আমার সন্দেহ আছে। এবং ওই জায়গাটায় গিয়ে সবাই মিলে এক হয়ে একটা দল হয়ে খেলার যে ব্যাপারটা, আমি ব্যক্তিগতভাবে যেহেতু নিজেই জড়িত ছিলাম, যে কোচ ছিলাম, ক্রিকেট বোর্ডের সাথে সংশ্লিষ্ট ছিলাম, আমি দেখেছি যে খেলোয়াড়রা একদিকে থাকে, ম্যানেজমেন্ট একদিকে থাকে, ক্রিকেট বোর্ড একদিকে থাকে, মিডিয়া একদিকে থাকে, সাধারণ দর্শক একদিকে থাকে। এটা কখনোই একটা আইডিয়াল সিচুয়েশন নয়। কিন্তু আমার চেষ্টা থাকবে এই সবগুলোকে একসাথে করা প্রথমত, এবং যেটা আমি একটু আগেও বললাম যে যেই আমাদের হেড কোচ হবে তাকে দিয়ে আমার একটা বড় পরিকল্পনা আছে যে সারা দেশের যত কোচ আছে যারা প্লেয়ারদের প্রডিউস করে, প্লেয়ারদের গাইড করে, তাদের সবাই মিলে আমরা একটা যদি ন্যাশনাল প্ল্যান করতে পারি যে আমরা কি চাই, কোন পর্যায়ে সবার সাথে সবার কানেকশন থাকবে। এবারে হয়তো আপনারা লক্ষ্য করছেন যখন জাতীয় দলের
মাত্র 5-7 দিনের ক্যাম্প হয়েছে, সেখানে কিন্তু আমরা ডেভেলপমেন্টের হাই পারফরমেন্সের যেসব কোচরা আছে তাদের কিন্তু ইনভলভ করেছি, এবং এটা এখন থেকে রেগুলার হবে। আমরা হয়তো দেখতে পাবো একজন কোচ যাকে হয়তো ভাবিনি, সেও জাতীয় দলের সাথে চলে যাচ্ছে, একজন স্পিন বোলিং কোচ কিংবা পেস বোলিং কোচ। সো এই সমন্বয়গুলো আমরা চাইবো যে আমাদের জাতীয় দলের কোচ যেন আমাদের আন্ডার-19 টিমের সাথে কথা বলে, আন্ডার-19 টিমের কোচের সাথে যেন তার এক্সচেঞ্জ হয়। সো এটা একজন এখানে একজন ওখানে এইভাবে না, সামগ্রিকভাবে একটা সমন্বিত প্রয়াস হবে এটা আমাদের মধ্যে, এবং সেখানে বোর্ড থাকবে, সেখানে মিডিয়া থাকবে, সেখানে কোচ থাকবে, সেখানে প্লেয়ার থাকবে, সবাই সেখানে সিলেক্টররা থাকবে। আমরা সবাই কিন্তু যার ইন্ডিভিজুয়াল দ্বীপের মধ্যে বসবাস করি, কারোর সাথে কারো যোগাযোগ নেই, এটা আমি খুব কাছ থেকে দেখেছি। এটা সো আমার মনে হয় এই দূরত্বগুলি কমে গেলে আমাদের টিম পারফর্ম করবে। আমাদের প্লেয়াররা ভালো প্লেয়ার, আমি খুব কাছ থেকে দেখেছি বলছি ভালো প্লেয়ার, কিন্তু তাদের ভেতরে যে আত্মবিশ্বাস, যে সাহস, যে ওনারশিপটা থাকা দরকার, সেই জিনিসটা ওদের মধ্যে অভাব আছে, যথেষ্টই অভাব আছে, এবং সেটার অনেকটা দায় আমাদের সবারই। কিন্তু ওদের চেষ্টার কোনো ইয়ে নেই, কিন্তু ওরা চেষ্টা করবে, প্রচুর চেষ্টা করবে।